নাভি দেখা যায় এমন শাড়ি কি না পরলে হয় না? এতটুকু কথা বলেই অন্যদিকে তাকালো সাদাব। কথাটা শুনে পড়ি পেছনে তাকালো সাদাফের দিকে। লুচ্চা বেড়া, মেয়ে মানুষ দেখলে লুচ্চামি করতে মন চায়? ফালতু ছেলে জানি কোথাকার। চোখ কি কপালে নিয়ে ঘুরিস? আমি কি শাড়ি পরেছি চোখে দেখেছিস? সুতি কাপড় পরেছি। আমি পেট বের করেই শাড়ি পরি না, আর তুই বলতেছিস নাভি দেখা যায়? আসলে এগুলো তো সব লুচ্চামি করার ধান্দা। ফাউল ছেলে যত সব। কথাগুলো বলেই পরি হন হন করে চলে গেল। সাদাফ আর ওর বন্ধু রওশন হাঁ করে তাকিয়ে আছে। রওশন বলল, দোস্ত মেয়েটা কে? কি বলেছিস ওকে তুই? এতগুলো কথা তোকে বলে গেল কেন? ওহ শিট, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি রেখা ভেবে মেয়েটিকে কথাটা বলে ফেলেছি। কি বলেছিস? আগে বল রেখা কোথায়? এখানেই তো ছিল, আশেপাশে কোথাও আছে হয়তো, চল তো দেখি। কোথাও রেখাকে খুঁজে না পেয়ে একটা চেয়ারে বসে পড়ল সাদাফ। বেশ কিছুক্ষণ পরে রেখা আসে। কিরে দোস্ত, বিয়েবাড়িতে এনজয় না করে এখানে মুখ গোমরা করে বসে আছিস কেন? তোর জন্যই হয়েছে সব রেখার বাচ্চা। রেগে আছিস কেন? কি হয়েছে? কোথায় গিয়েছিলি তুই? আর বলিস না। আদিল বলল, এটা কি শাড়ি পরেছ? সব বোঝা আছে, মশারির মতো একটা শাড়ি পরছ, যা এখনই চেঞ্জ করে আসো। তাই জান্নাতের মাকে বলে এই শাড়িটা পরে আসলাম। তুই কি হলুদ শাড়ি পরেছিলি আগে? হ্যাঁ, কেন বলতো? জান্নাত বলল, তুই কি একটা শাড়ি পরেছিস? তা নিয়ে অনেকে বাজে কমেন্ট করছে। এখানে আসার পর আমি তো তোকে দেখিনি। জান্নাত দূর থেকে দেখে দিল। তোর কাছে যাওয়ার ধরেছি, এর মধ্যে রওশনের সাথে দেখা। পরে ওকে সাথে নিয়ে গেলাম। পেছন থেকে তোকে ভেবে অন্য একটি মেয়েকে বলে ফেলেছি নাভি দেখা যায় এমন শাড়ি না পরলে হয় না। পরে অবাক হয়ে, পরে আবার কি? মেয়েটা আমাকে আচ্ছা মতো বকাঝকা করে গেল। পাগল নাকি তুই? ভালো করে দেখবি না কাকে কি বলতেছিস? আর বলেই যখন ফেলেছিস তখন একটা সরি তো বলবি। মেয়েটা আমাকে সেই সুযোগ দিলে তো। মেয়েটার নাম জানিস? তার নাম আমি কি করে জানবো? চিনি নাকি আমি? আচ্ছা, নেক্সট টাইম দেখা হলে সরি বলবিস। সব তোর জন্য হয়েছে। সরি দোস্ত, আর এমন হবে না। সাদাফ, জান্নাত, রেখা, আদিল, রওশন এরা হলো কলেজ লাইফের ফ্রেন্ড। রেখার সাথে আদিলের সম্পর্ক ইন্টার পরীক্ষার পর থেকেই। আদিল একটা ভালো চাকরি পেলেই রেখাকে বিয়ে করে নিবে। সাদাফ আর রওশন বেস্ট ফ্রেন্ড। সেই ছোটবেলা থেকে একে অপরের বন্ধু। দুজনে এখন নিজেদের বিজনেস নিয়ে ব্যস্ত। জান্নাতের বিয়ে উপলক্ষে আজকে ওর গায়ে হলুদ এসে হয়ে গেল এক এলাহি কাণ্ড। গায়ে হলুদ অনুষ্ঠান শেষে সাদাফ আর রওশন চলে যেতে চাইল, জান্নাত যেতে দেয় না। জান্নাতের এক কথা, বিয়ে শেষ না হওয়া পর্যন্ত আমাদের বাড়িতেই থাকতে হবে। অগত্যা সাদাফ আর রওশনও থেকে যায়। রাত প্রায় 2টা। সকলে গভীর ঘুমে তলিয়ে গেলেও ঘুম আসছে না সাদাফের। এই হলো সাদাফের এক সমস্যা, নতুন জায়গায় কিছুতেই ঘুম আসে না। জান্নাতদের বাসায় আজ যে প্রথম এসেছে এমন নয়, এর আগেও বহুবার এসেছে, কিন্তু কখনো রাতে থাকেনি। মাকে খুব মিস করছে সাদাফ। সাদিকে মাকে ফোন করে, হ্যালো মা, কি হয়েছে সাদু? এত রাতে ফোন দিলি যে, কোনো সমস্যা? না মা, কোনো সমস্যা নেই, আসলে তোমার কথা খুব মনে পড়ছিল তাই ফোন দিলাম। পাগল ছেলে। রাতে খেয়েছিস? হ্যাঁ, তুমি খেয়েছ? বাবা? সবাই খেয়েছে। ওষুধ খেয়েছে তো? হ্যাঁ বাবা। আচ্ছা মা, এখন তাহলে ঘুমাও, আমি সকালে ফোন দিব। আচ্ছা। ফোন কেটে দিয়ে সাদাব ছাদের এক পাশে রাখা চেয়ারটায় বসে। এখন মনটা বেশ শান্ত লাগছে। মায়ের সাথে কথা বলেছে বলে কথা, এক কথায় সাদাব ভীষণ মা ভক্ত। ছাদে বাতাস বইছে খুব, তাই সাদাব আর ঘরে না গিয়ে ছাদে বসে রইল। গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে। সকালে সাদাফের ঘুম ভাঙে পানির ছিটায়। সাদাফ চোখ খুলে তাকাতেই দেখে একটা মেয়ে কাপড় ঝাঁকি দিয়ে তারপর দড়িতে দিচ্ছে। সেই পানির ফোঁটাই সাদাফের মুখে গেছে, কিন্তু সেটাতে অবাক হয়নি সাদাফ। সাদাফ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির চুলের দিকে। ভেজা লম্বা চুল,
চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। মেয়েটার মুখ দেখতে পাচ্ছে না সাদাফ। আনমনে সাদাফ মেয়েটির চুলের দিকে তাকিয়ে ভাবছে, মেয়েটা কি ঠিকমতো চুল ঝাড়তে পারে না, কীরকম পানি পড়ছে চুল থেকে। তবে মাশাআল্লাহ, মেয়েটার চুলের কোনো প্রশংসা হয় না, সাক্ষাৎ পরী একটা, যদিও এখনও পরীর মুখটা দেখতে পারিনি। সাদাফের ঘর কাটে একটা পিচ্ছি মেয়ের ডাকে, পরিয়াপু পরিয়াপু, কিরে এভাবে চেঁচাচ্ছিস কেন? আমাকে সাজিয়ে দিবা না? এত সকালে কিসের সাজগোজ? বারে, তুমি মনে হয় জানো না যে আজ জান্নাতাপুর বিয়ে? জানি তো, কিন্তু বিয়ে তো রাতে শুরু হবে, এখন কিসের সাজ? তোর তুমি কিছু বোঝো না, চলো তো আমাকে সাজিয়ে দিবা। পরীর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে রাব্বানা। সাদাফ ওদের যাওয়ার পথে তাকিয়ে আছে। মেয়েটার নাম সিরিয়াসলি পরী, কিন্তু এই পরীটাকে কেন জানি চেনা চেনা লাগছে। ও হ্যাঁ, মনে পড়েছে, এই তো সে মেয়ে যাকে কাল আমি রেখা ভেবেছিলাম। রওশান ছাদে এসে সাদাফকে বলে, তুই এখানে, আর তোকে সারা বাড়িতে খুঁজে মরতেছি। আমি রাতে এসেছি, কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। জানিস, সিঁড়িতে না ওই মেয়েটার সাথে দেখা হয়েছে যে তোকে রাতে ঝাড়লো। সাদাফ একটু কেসে বলল, পরী? মেয়েটার নাম পরী নাকি? সকালে ওই স্নিগ্ধ ভেজা চুল দেখে পরী লেগেছিল আমার কাছে। যখন ওই স্নিগ্ধ মুখটা দেখলাম তখন মনে হলো মেয়েটা আসলেই পরী। তারপর যখন পিচ্চি মেয়েটা এসে ওকে পরী আপু বলে ডাকলো, তখন মনে হলো মেয়েটা আসলে বিশেষ কেউ। দোস্ত, তুই কি আবার ওর প্রেমে পড়লি নাকি? ধর, কি বলিস? তুই তো জানিসই লম্বা চুল আমার দুর্বলতা। বুঝি বুঝি, কিন্তু জানিস রওশান, রাতের পরী আর সকালের পরীটার মধ্যে কত তফাৎ। রাতে কি রাগিনী দেখলাম, আর সকালে একটা স্নিগ্ধ মায়াবিনী। স্বাভাবিক দোস্ত, একটা অপরিচিত মেয়েকে ওই কথা বললে রাগ করাটাই স্বাভাবিক, তা ঠিক, কিন্তু মেয়েটাকে, ও কি জান্নাতের কোনো রিলেটিভ নাকি? জান্নাতকে জিজ্ঞেস করতে হবে। ধুর, জান্নাত কি ভাববে? ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমার উপর ছেড়ে দে। এখন চল, অনেক কাজ পড়ে আছে। চল। ফ্রেশ হয়ে সকালে নাস্তা করে সাদাফ, রওশান আর আদিল বাড়ির অন্যান্য কাজে সাহায্য করছে, আর রেখা আরও বান্ধবীদের নিয়ে জান্নাতের সাথে হাসি ঠাট্টা করছে। কিছুক্ষণ পর সাদাফ দেখতে পেল পরীকে। জান্নাতের মায়ের সাথে কাজে হেল্প করতে চাইছে পরী, কিন্তু জান্নাতের মা দিচ্ছে না। আন্টি, আমাকে কোনো কাজে সাহায্য করতে না দিলে আমি জান্নাতাপুর বিয়েতে থাকবো না বলে দিলাম। পাগল হলি তুই পরী? তুই যা, জান্নাতের আরও বান্ধবী আছে, সবার সাথে পরিচিত হ, গল্প কর, ভালো লাগবে। আমি গুনে গুনে 5টা দিন কলেজ থেকে ছুটি নিয়েছি জান্নাতাপুর বিয়েতে থাকবো বলে, আর সেখানে আমি তো আমাকে হেল্প না করে শুধু ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবো? এত স্বার্থপর আমি? দেখো তো, আমি তোকে কথা কখন বললাম? তাহলে দিচ্ছ না কেন কাজ করতে? আচ্ছা বেশ, আমার রুমে গিয়ে দেখবো অনেকগুলো ফুল আছে, ওই জান্নাতের রুমে একটু দিয়ে আয়, ব্যাস এতটুকুই। আগে এটা কর, পরে কাজ থাকলে আরও দিবনি। সাদাফ পরীর এমন আচরণ দেখে আরও একবার মুগ্ধ হয়ে যায়। একটা মেয়ে এত লক্ষ্মী হতে পারে, কিন্তু কে এই মেয়েটা? রাব্বানা ওর বয়সী ছোট ছোট বাচ্চাদের সাথে দৌড়ে বেড়াচ্ছে। সাদাফ রাব্বানাকে ডাক দিল, বাবু শোনো তো। আমার নাম বাবু না, আমার নাম রাব্বানা। বাহ, অনেক সুন্দর নাম, থ্যাংক ইউ। পরী তোমার কি হয়? আমার বোন হয়। আপন বোন? আন্টির মেয়ে। রাব্বানার কথা শুনে হাসলো সাদাফ। পকেট থেকে 2টা চকলেট বের করে রাব্বানার হাতে দিল। হঠাৎই সাদাফের মনে পড়ল, আন্টি না পরীকে ফুল নিয়ে জান্নাতের রুমে যেতে বলল। তার মানে পরী এখন জান্নাতের রুমে। সাদাফও জান্নাতের রুমের দিকে পা বাড়ায়। জান্নাতের রুমের দরজার সামনে যেতেই জোরে ধাক্কা খায়। না, কোনো দরজার সাথে না, আর অন্য কোনো মেয়ের সাথেও না, পরীর সাথে ধাক্কা খেয়েছে। সাদাফ স্ট্রং থাকায় পড়েনি, কিন্তু পরী নিজেকে কন্ট্রোল করতে না পেরে একদম ফুলের ওপর গিয়ে পড়েছে। মাগো, কোমর গেল। জান্নাত আর রেখা এসে পরীকে ধরে তুলে। পরী সাদাফের দিকে অগ্নি দৃষ্টিতে তাকে বলে, লুচ্চা ছেলে, ধাক্কা দিলি কেন? ঘরে উপস্থিত সকলের চোখ যেন চোখের কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে পরীর কথা শুনে। জান্নাত জিজ্ঞেস করলো, পরী, তুই কাকে কি বলছিস? চিনিস ওকে? চিনি না, আবার খুব ভালো করে চিনি, অভদ্র একটা ছেলে। আহ পরী, ঠিকমতো কথা বল।
ও আমার ফ্রেন্ড হয়। আমাকে কেন ধমক দিচ্ছ তুমি? তোমার ফ্রেন্ড বলে কি 7 খুন মাফ হয়ে যাবে নাকি? আর আমার তো জানা ছিল না যে তোমার লুচ্চা কোনো ফ্রেন্ড আছে। আজীব, কী হয়েছে সেটা না বলে আলতু ফালতু কী বলছিস এসব? কী হয়েছে তা তোমার ফালতু ফ্রেন্ডকে জিজ্ঞেস করো। কথাটা বলে পরে রুম থেকে বেরিয়ে গেল। সকলেই সাদাফের দিকে তাকালো। মুখটা একদম শুকিয়ে গেছে। করুণ চাহনি নিয়ে তাকিয়ে সকলের উদ্দেশ্যে বলল, তোরা এভাবে কি দেখছিস? জান্নাত বলল, দোস্ত কি করেছিস তুই পরীকে? সাদাফ এবার ওদের সামনে গিয়ে ওদের সরিয়ে একটা চেয়ারে আয়েশ করে বসে জান্নাত রেগে গিয়ে বলে, তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি। আরে বলছি, এত তারা কিসের? তারা কিসের মানে? তুই কিছু না করলে পরী কি এভাবেই এতগুলো কথা বলে গেল? আমি কিছু করিনি, কিছু বলেছিলাম। কি বলেছিলি? সাদাফ রেখার দিকে তাকালো। রেখা উপস্থিত সকলকে কাল রাতে ঘটে যাওয়া ঘটনা বলল। জান্নাত সব কথা শুনে খাটে ধপাস করে বসে পড়ল। সাদাফ রে, তুই কি আর কোনো মেয়ে পাস নাই? ভুল মানুষই করে, ঠিক আছে, তাই বলে এমন ভুল? যেভাবে বলছিস পরী বাঘ নয়তো ভাল্লুক, কিছু একটা হবে মনে হয়। সেটা কি তুই ওর কথা শুনে বুঝিস নি? আচ্ছা, ও কি হাসতে পারে না? সবসময় এমন হাসতে পারে না, আবার যখন হাসে তখন হাসতে হাসতে গড়াগড়ি খায়, কিন্তু যখন রাগে তখন খবর আছে। খুব রকচটা পড়ি, কথায় কথায় রেগে যায়। ওর মা ওকে রাগিনী বলা ডাকে, কিন্তু রাগ আর জেদ বেশি হলে কী হবে? বোনটা অনেক ভালো, খুব সহজে মানুষকে আপন করে নিতে পারে। বুঝলাম, কিন্তু ও তোর কি হয়? আমার কিছুই হয় না। আমাদের বাসায় ভাড়া থাকে। কারা কারা থাকে? ওর বাবা মা আর পরি। ওর খালামণিরাও আমাদের বাসায় থাকে। লিমা রাব্বানার পরিবর্তিত নাম, ওর খালাতো বোন। কিন্তু দোস্ত, আমি যে ভুল করে ফেলেছি কথাটা ওকে কি করে বলবো? কি করে বলবি? আবার মুখ দিয়ে বলবি? বিশ্বাস করবে আমার কথা? মনে হয় তো না। রেখাকে বরং সাথে নিয়ে যাস, রেখা বললে হয়তো বিশ্বাস করবে। আচ্ছা। জান্নাতের বিদায় পর্ব শেষ করে সকলেই বাসায় চলে যায়। বেশ খাটুনি গিয়েছে, তাই শরীরটাও ক্লান্ত লাগছে সাদাফের। বিছানায় গায়ালাতেই চোখে ঘুম এসে পড়ে। সকালে আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ল পরি। কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল না। আলসামি করলে চলবে না, চটপট নামাজটাও পড়ে আসি। নামাজ যে শেষ করে পরি ছাদে গেল। এটা পরি নিত্যদিনের স্বভাব। এ সময় আবহাওয়াটা অনেক বেশি ভালো লাগে। কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করে রুমে চলে গেল। কলেজে যাওয়ার জন্য রেডি হওয়ার সময় পরির মা বলল, কলেজে যাবি নাকি? জান্নাত না বারবার তোকে বলল ওর বউ ভাতে যেতে। তাতে কি হয়েছে মা? বিয়েতে তো ছিলাম, বউ ভাতে যাওয়া লাগবে না। কত মানুষজন আসছে, আমার ভাল লাগে না। তাছাড়া কলেজে যাই না বেশ কদিন হলো। তোর যা ভালো মনে হয়। আমার টিফিন দাও। ব্যাগটা গুছিয়ে পড়ি কলেজে যাওয়ার জন্য পেছন থেকে ব্যাগ টেনে ধরলো জান্নাতের মা। সাহস কি করে? বেশি হয়ে গেছে না সাহস তোর? ও আন্টি, আমি আবার কি করলাম? কলেজে যাচ্ছিস কেন মা? মানুষ কলেজে যায় কেন? পড়তেই তো নাকি? আজকে জান্নাতের শ্বশুরবাড়ি যাওয়ার কথা না? আমি না গেলে কিছু হবে না। চুপ, ঘরে গিয়ে রেডি হয়ে নে। জান্নাতের বন্ধুরা আসবে, ওদের সাথে যাবি। কোন বন্ধুরা? তুই চিনিস ওদের? যা রেডি হ। অগত্যা পরি কলেজ যাওয়া বাদ দিয়ে জান্নাতের শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য রেডি হতে চলে যায়। রেডি হয়ে এসে দেখে জান্নাতের বিয়েতে যারা এসেছিল তারাই এসেছে। গাড়িতে উঠতে যাবে, তখন দেখে সাদাফের পাশের সিটটাই শুধু খালি আছে। সাদাফকে দেখে ভুরু কুঁচকে ফেলল পরি। আদিল আর রেখা পাশাপাশি বসেছিল। পরি আদিলের দিকে তাকে বলল, ভাইয়া আপনি ওই সিটে বসেন তো। কেন পিচ্ছি আপু, তুমি বসো। আপনি বসলে কি সমস্যা? না মানে আসলে থাক, আপনার মানে বাদ দেন। পরি রেখার হাত ধরে সাদাফের পাশে বসিয়ে দিল আর নিজে আদিলের পাশে বসল। উপস্থিত সকলে হতবাক। সকলের মনে একই কথা, এই মেয়ে ভীষণ সাংঘাতিক। রেখা সাদাফকে ফিসফিস করে বলল, সাদাফ রে, পরীকে পাশে বসানোর জন্য যে তোর পাশের সিট ফাঁকা রাখলি, কোন কসুটা হলো বল? উল্টো আমার বিএফের পাশেও বসে আমাকে তোর পাশে বসিয়ে দিল। থাক, কান্দিস না, কি আর করার। ওর ভুলটা ভাঙাতে হবে বুঝলি, কিন্তু কিভাবে? জান্নাতের বিয়ের সব ঝামেলা আগে মিটুক। 5 দিন পর পরি কলেজে যাওয়ার সময় খেয়াল করলো প্রতিদিনই ওর কলেজ ছুটির সময় কেউ একজন বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে।
কিন্তু মাথায় হেলমেট থাকার কারণে জানে না সে কে। প্রথম দ্বিতীয় দিন বিষয়টা পাত্তা না দিলে 5 দিন পর পর একই ঘটনা পুনরাবৃত্তি দেখে কেমন যেন সন্দেহ লাগছে ওর। কিছু না বলেই পরি চলে যায়। পরের দিন সেই ছেলেটাকে দেখে বেশ অবাক হয়ে পড়ি, কারণ ছেলেটা সাদাফ, সাথে রেখাও আছে। দুজনেই পরীর দিকে এগিয়ে আসছে। পরি চোখ মুখ কালো করে বলল, আপনারা ছেলে ধরার মতো আমার পথ আটকে ধরেছেন কেন? পরীর কথা শুনে রেখা ফিক করে হেসে দেয়। হাসির কি হলো? তোমাকে তুলে নিয়ে আমার ভাইয়ের বউ করব, বুঝলে? বললেই হলো। রেখা কাজের কথাটা বলো আগে। সাদাব বলল, আসলে পরি জান্নাতের গায়ে হলুদের রাতে সাদাব তোমাকে যে কথাটা বলেছে সেটা আমি ভেবে বলে ফেলেছে, আর তুমি ওকে ভুল বুঝে বকাঝকা করেছ, তাই সাদাব তোমাকে সরি বলতে এসেছে। এই সরি বলতে কি 6 দিন ধরে কলেজের সামনে আসতে হয়? ভয় পাচ্ছিল, তাছাড়া তুমি ওর কথা বিশ্বাস করবে না কি করবে না এটা ভেবেও একা বলেনি, আমাকে সাথে নিয়ে আসছে। আপনাকে কে বলল রেখা আপু যে আমি এখন কথাটা বিশ্বাস করেছি? পরীর কথা শুনে মুখটা ফ্যাকাশে হয়ে যায় সাদাফের। আমি তোমাকে মিথ্যে বলবো বলো? উনি যখন আপনার বন্ধু তখন আপনি ওনার সাফাই গাইতেই পারেন, স্বাভাবিক। 3 সত্যি করে বলছি পরি, আমি তোমাকে সত্যিটা বলেছি। আচ্ছা, বিশ্বাস করলাম। সাদাফের দিকে তাকে রেখা বলল, তুই হা করে দাঁড়িয়ে আছিস কেন? সরি বল। ও হ্যাঁ, আমি সত্যি দুঃখিত আর লজ্জিত পড়ি। ঠিক আছে, মাফ করে দিচ্ছি জান। তাহলে কালকে আমাদের বাসায় আসবে? কেন? জান্নাত আর ওর স্বামীও আসবে। সাদাফ, রওশন, আদিল, আমি আর তুমি মিলে ঘরে একটা ছোটোখাটো খাবারের আয়োজন করব। রওশন খুব ভালো রান্না করে, খেলে বুঝতে পারবা। ও আমি এত খাবার পাগল না আপু, আমি আসছি না। প্লিজ লক্ষ্মী সোনা বোন আমার, আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসব। আর যেখানে জান্নাতও থাকবে। প্লিজ না করো না। আচ্ছা ঠিক আছে, বেশিক্ষণ কিন্তু থাকতে পারবো না। আচ্ছা। পরের দিন বিকালে রেখার সাথে রেখার বাসায় যায়। জান্নাত পরীকে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরে। কিরে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ আপু, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, বস। পরীকে বসতে দিয়ে জান্নাত ওর স্বামীর সাথে গল্প জুড়ে দিল। সাদাব বসে টিভি দেখছে, আদিল ফোনে গেমস খেলছে। রেখা সবার জন্য বাটিতে করে নুডলস এনে দিল। আদিল আর ওর জন্য নুডলস নিয়ে আদিলের পাশে বসে ওরা নুডলস খেতে খেতে আড্ডা জমিয়ে দিল। পরি শুধু এপাশ ওপাশ দেখছে। নুডলস খেয়ে পরি জিজ্ঞেস করল, জান্নাত আপু তোমার আর একটা বন্ধু কই? ও তো রান্নাঘরে রান্না করে। ও, নুডলসটা কি সে রান্না করেছে? দারুণ হয়েছে কিন্তু। না রে, নুডলস সাদাব রান্না করেছে। পরি সাদাফের দিকে তাকিয়ে বাটিটা রেখে বলল, আমি একটু দেখে আসি রওশন ভাইয়া কি কি রান্না করছে। যা। রান্নাঘরে গিয়ে দেখে রওশন রান্নাবান্না নিয়ে ভীষণ ব্যস্ত। রওশন ভাইয়া, পরি তুমি? আমি। এত অবাক হলেন কেন? আমি তো আর আকাশের পরি না যে আপনাকে বশ করে তুলে নিয়ে যাব। আমি মাটিতে গড়া রক্ত মাংসে পরি। পরির কথা শুনে রওশন শব্দ করে হেসে দেয়। এত হাসির কিছু বলিনি আমি জানতাম তুমি খুব রাগী মেয়ে, কিন্তু এখন দেখছি তুমি অনেক চঞ্চল আর দুষ্টু, একটু আধটু আর কি। তা কি মেনু হচ্ছে শুনি? অনেক কিছু। ভাত, বিরিয়ানি, চিকেন ফ্রাই, ধুন্দুল ভাজি, ঢেঁড়স ভাজি আর মরিচ ভর্তা। পরি অবাক হয়ে বলল, রওশন ভাই সিরিয়াসলি এত কিছু আপনি একা রান্না করবেন? হ্যাঁ, কেন? আল্লাহ আপনাকে মনে হয় ভুল করে ছেলে বানিয়ে ফেলেছে। দূর, কি বলো এসব? সত্যি বলছি। না হলে এত রান্না কোনো ছেলে পারে। ব্যাচেলার থাকলে কত কিছুই রান্না পারে ছেলেরা। আপনারা ফ্রেন্ডসরা হেল্প করে না? না, আমি করতে দেই না। আমার একাই রান্না করতে ভালো লাগে, তবে তুমি চাইলে আমাকে হেল্প করতে পারো, আমি কিছু মনে করব না। রান্না করার কথা শুনে পরির হাসি মাখা মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেল। পরি মনে মনে বলল, আমি আর রান্না কি হলো, করবে? বেশি কিছু করতে হবে না, শুধু ধুন্দুল আর ঢেঁড়স ভাজি করে দাও। না পারলেও পারতে হবে রওশন ভাই, আপনি তো আমাকে চিপা কলে ফেলে দিলেন। যেখানে কেউ আপনাকে হেল্প করলে ভালো লাগে না, সেখানে আপনি যেতে চাইছেন আমি যেন হেল্প করি। এখন যদি না করি তাহলে মান সম্মান থাকবে না। মনে মনে, হ্যাঁ শিওর। আচ্ছা, ওখানে দেখো ধুন্দুল, ঢেঁড়স, কাঁচামরিচ আর পেঁয়াজ কাটা আছে। রওশনের ফোন আসে। রওশন কোথায় কি আছে বলে দিয়ে একটু বাইরে গেলে ফোনে কথা বলার জন্য। পরি নিজের মনে বলছে, পরি রে, কোন কুলক্ষণে তুই রান্নাঘরে আসছিলি? ধুন্দুল ভাজিতে পানি দিছে তো দিছে,
শুকানোর আর নাম নেই। চুলার জাল বাড়িয়ে দিয়েছে, কিন্তু পানি আর শুকানোর নাম নাই, বরং পানি বাড়তেছে। সাদাব রান্নাঘরে আসে। আপনি রান্নাঘরে আসছেন কেন? রওশনের আসতে একটু দেরি হবে, তাই আমাকে পাঠালো। তোমার ভাজি করা হয়ে গেছে? আর ভাজি? পানি তো শুকাচ্ছে না। কি ভাজি? ধুন্দল আর ঢেঁড়স ভাজি করতেই বলেছে। ধুন্দল ভাজি বসিয়েছি, কিন্তু পানি শুকাচ্ছে না। পানি শুকাচ্ছে না মানে? ধুন্দল ভাজিতে পানি দিছ নাকি? হ্যাঁ, কেন? সাদাব তাড়াতাড়ি কড়াইয়ের ঢাকনা উঠালো। ঢাকনা উঠিয়ে দেখে কড়াই ভর্তি পানি। সাদাব হাসবে নাকি কাঁদবে বুঝতেছে না। শেষে আর না পেরে হেসেই দিল। শুধু হাসি না, একদম দম ফাটানোর মতো হাসি। পরি বোকার মতো তাকিয়ে আছে। এভাবে হাসার কি আছে? সাদাব হাসতে হাসতেই বলল, তুমি কত বোকা পরি, তুমি কি জানো না ধুন্দল ভাজিতে পানি দিতে হয় না? ধুন্দলে এমনিতেই পানি ওঠে। ভাগ্যিস তুমি আগে ঢেঁড়স ভাজি করনি, তাহলে তো ঢেঁড়সও পানি দিতে। আর ওগুলো দেখতে কেমন হতো জানো? নাকের ইয়ের মতো। বলেই আবারও জোরে জোরে হাসা শুরু করলো সাদাব। সাদাফের এমন কাণ্ড আর নিজের বোকামির জন্য মনটা খারাপ হয়ে গেল। কাঁদো কাঁদো স্বরে পরি বলল, নাকের ইয়ের মতো মানে? আরে ঠান্ডা লাগলে নাক থেকে যে পড়ে। এর মধ্যে রওশনও রান্নাঘরে এসে পড়েছে। সাদাবকে এভাবে হাসতে দেখে কারণ জানতে চায় রওশন। পরীর বোকামির কথা শুনে রওশনও যোগ দেয় সে দম ফাটানো হাসিতে। সাদাব তো ফ্লোরে বসে পড়েছে হাসতে হাসতে, আর রওশন কিচেনের বেসিনে হেলান দিয়ে পেটে হাত রেখে হাসতেছে। পরি কাঁদো কাঁদো মুখ করে একবার নিচে সাদাফের দিকে তাকাচ্ছে, আর একবার রওশনের দিকে তাকাচ্ছে। রান্নাঘর থেকে এমন হাসির শব্দ পেয়ে জান্নাতের স্বামী রেখা ও আদিলও রান্নাঘরে আসে। রেখাই সাদাবকে জিজ্ঞেস করে, কিরে এভাবে হাসছিস কেন? সাদাব বা রওশন কেউই কোনো উত্তর দিচ্ছে না। দুজনেই সমান তালে হেসেই চলেছে। শেষমেশ সাদাব অনেক কষ্টে হাসি থামে পরীর বোকামির কথা সবাইকে বলে। এবার সাদাব আর রওশনের সাথে উপস্থিত সকলে হাসিতে যোগ দেয়, শুধু জান্নাত ব্যতীত। জান্নাতের হাসি পেলেও সে হাসছে না, তার কারণ জান্নাত জানে যে পরী রান্না করতে পারে না। জান্নাত এটাও জানে যে পরীর এখন খুব রাগ হচ্ছে, কিন্তু পরী ওদের উপর রাগ খাটাতে পারবে না। আর পরীর একটা স্বভাব হলো, পরী রাগ খাটাতে না পারলে কান্না করে দেয়। সকলকে এভাবে হাসতে দেখে জান্নাত ঝাড়ি দিয়ে বলল, হচ্ছেটা কি? সামান্য একটা বিষয় নিয়ে এভাবে হাসার কি আছে? জান্নাতের ধমকে সকলে চুপ হয়ে গেল। সাথে ভীষণ অবাকও হয়েছে, কারণ বন্ধু মহলে এর চেয়েও সাধারণ বিষয় নিয়ে জান্নাত বেশি হাসত। আর সেই জান্নাতই কিনা ওদের হাসি থামিয়ে দিচ্ছে। এবার পরী কেঁদেই ফেলল। কেঁদে কেঁদে বলল, আপনারা সবাই প্ল্যান করে এটা করেছেন তাই না? সব আমাকে অপমান করার জন্য করেছেন, আমি জানি। এজন্যই আমাকে এখানে নিয়ে এসেছেন। জান্নাত পরীর কাছে এগিয়ে গিয়ে পরীকে জড়িয়ে ধরে বলে, না রে পাগলি মেয়ে, ওরা তোকে অপমান করতে চাইবে কেন? ওরা তো জানে না যে তুই রান্না করতে পারিস না। রওশন তোকে রান্না করতে বলল, আর তুই রাজি হয়ে গেলি কেন? বলিসনি যে তুই রান্না জানিস না? পরী কোনো কথা বলছে না। জান্নাতের কথায় যেন পরীর কান্নার বেগ আরও বেড়ে যাচ্ছে। পরীকে এভাবে কাঁদতে দেখে সাদাফের কেন জানি অনেক বেশি কষ্ট হচ্ছে। সাদাফ নিজের মনে বলল, এই পরীটাকে হাসিতেই মানায়। কিছুক্ষণ কান্নার পর পরী বলল, আমি ঘুমাবো। জান্নাত পরীকে একটা রুমে শুয়ে দিয়ে রান্নাঘরে আসলো। রওশন, তুই কি রে? তুই তো আমাদের কাউকে জোর করে তোর কাজে সাহায্য করতে দিস না, তাহলে পরীকে কেন রান্না করতে বললি? সরি জান্নাত, আমি বুঝতে পারি নাই যে ও রান্না পারে না। ও কেমন চঞ্চল জানিস তো। ওর চঞ্চলতা ভালো লাগছিল। এখন যে পরী কাঁদছে, এখন খুব ভালো লাগছে, তাই না? আর সাদাব তোকে বলি, এভাবে গড়াগড়ি করে হাসির কোনো মানে হয় না। যাব্বা, আমি আবার কি করলাম? শোন, পরী মিডল ক্লাস পরিবারের মেয়ে হতে পারে, কিন্তু কষ্ট কি তাও বুঝে না। পরিবারের লোক যতই কষ্ট করুক, পরীকে একটু কষ্ট পেতে দেয় না। পরিবারের ছোট মেয়ে পরী সকলের অনেক বেশি আদরের। ওর মা ওকে কখনো রান্না করতে দেয়নি। ওর মা কখনো অসুস্থ হলে ওর বাবা রান্না করত, তবু পরীকে রান্নাঘরে যেতে দিত না। তাহলে সে মেয়ে কী করে জানবে যে ধুন্দুলে পানি দিতে হয় না? আমরা কি এত কিছু জানতাম নাকি দোস্ত? আচ্ছা বেশ, পরী ঘুম থেকে উঠুক, তারপর সকলে মিলে পরীকে সরি বলবো। সকলেই সাদাফের সাথে একমত হলো। রান্নাবান্না শেষ করে টেবিলে খাবার সাজাচ্ছে সবাই। জান্নাতের উদ্দেশ্যে সাদাব বলল, পরী তো এখনো ঘুমাচ্ছে, ওকে তো আবার ফ্রেশ হতে হবে। ওকে গিয়ে ঘুম থেকে তুলি। তুই তুলবি ওকে ঘুম থেকে? যদি তুই পারমিশন দিস আর কি।
পারমিশন কোনো ফ্যাক্ট নয়। আমি বলতে চাচ্ছি তুই ওকে ঘুম থেকে তুলতে পারবি তো? কেন বলতো? কারণ পরি খুব ঘুম কাতুরে, চেষ্টা করে দেখতো, সমস্যা নেই। যা। সাদাব চলে গেল পরীকে ডাকতে। পরীর ঘুম থেকে ডেকে আর কে তুলবে? সাদাব নিজে ঘুমন্ত পরীর প্রেমে পড়ে যাচ্ছে। পরী কেমন এলোমেলো হয়ে ঘুমাচ্ছে। কিন্তু মজার বিষয় হলো এই গরমের মধ্যেও পরী কাঁথা গায়ে দিয়ে রেখেছে। পরীর এমন কাণ্ড দেখে মুচকি হাসলো সাদাব। ফ্লোরে হাঁটু গেড়ে বসলো সাদাব। পরী বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। কান্না করার কারণে চোখের পাপড়িগুলো কেমন একজোট হয়ে রয়েছে। সাদাব বেশ আস্তে করে ডাক দিল, পরী, এই পরী ওঠো। পরীর কোনো সারা শব্দ না পেয়ে সাদাব পরীর হাত আলতো করে ধরে ডাকছে, কিন্তু পরীর ঘুম ভাঙার কোনো নামগন্ধ নেই। 10 মিনিট যাবত পরীকে এভাবে ডেকেই চলেছে সাদাব, কিন্তু পরী বেশ আরাম করে ঘুমাচ্ছে। ঘুমন্ত অবস্থাতেই সাদাফের একটি হাত নিজের গালের নিচে রেখে হাতটা পেঁচিয়ে ধরে ঘুমাচ্ছে পরী। সাদাব মাথায় হাত দিয়ে বসে আছে। আল্লাহ গো, হেইমের যেমন রাগ, তার চেয়েও দেখি বেশি ঘুম। ওকে ডাকতে এসে আমার নিজেরই ঘুম এসে পড়েছে। এতক্ষণ হওয়ার পরেও যখন সাদাব পরীকে নিয়ে আসছে না, তখন জান্নাত গেল ডাকতে। সাদাবকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে হাসতে হাসতেই শেষ জান্নাত। কিরে দোস্ত, পালি না পরীকে ঘুম থেকে তুলতে? হাসিস নে হারামি, এটা কেমন মেরে? এর ঘুম থেকে তুলে কে, দেখ কিভাবে তুলি। জান্নাত বিছানায় বসে পরীকে শোয়া থেকে উঠিয়ে বসায়। পরী একবার বসে আবার শুতে যায়, কিন্তু জান্নাত শুতে না দিয়ে ধরে আস্তে আস্তে নিচে নামায়। হাত ধরে ওয়াশরুমে নিয়ে আসে। ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে বলে, ও জান্নাত আপু, আরেকটু ঘুমাই, ওয়াশরুমে ঘুমা। রাখছি। পরী দরজা লাগিয়ে দিল। জান্নাত হাসলো আর সাদাব অবাক হয়ে তাকিয়ে রইল। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? পরীকে কি সবসময় এভাবে ঘুম থেকে তুলতে হয়? সকালে নামাজ পড়ার সময় ও একাই ওঠে। অনেক সময় উঠতে না পারলে ওর বাবা নয়তো মা ডাক দেয়, তখন আবার এক ডাকে উঠে যায়। কি অদ্ভুত ব্যাপার রে। আচ্ছা, তুই এত কিছু কিভাবে জানলি? ওর মা সময় পেলে বা আমার মা সময় পেলে ওদের রুমে যায়, তখন পরীর এসব কাহিনী বলে। আম্মু পরে আমাকে বলে। বুঝলাম, তুই পরীকে নিয়ে আয়, আমি যাই। আচ্ছা। ধীরে ধীরে কেটে যায় 3 মাস। এর মধ্যে সাদাফের সাথে কয়েকবার কথা হয়েছিল ফোনে, তবে ফেসবুকে টুকটাক ভালোই কথা হয় ওদের। সাদাফও পরীর মনে জায়গা করে নিতে সক্ষম হয়েছে, কিন্তু এখনও নিজের মনের কথা জানাতে পারেনি সাদাব। কুমিল্লা চলে যাওয়ার আগে সাদাব নিজের মনের কথা পরীকে জানাতে চায়। বলা তো যায় না, আবার কখন কার হয়ে যায় পরী। জরুরি কথা আছে বলে দেখা করতে চায় সাদাব। সাদাফের কথা মতো নির্দিষ্ট জায়গায় আসে পরী। কি ব্যাপার, কি এমন জরুরি তলব শুনি? বলছি, এই নাও তোমার চকলেট। ধন্যবাদ। ফুচকা খাবে না? এটাতে আবার আমার না আছে নাকি? সাদাব 2 প্লেট ফুচকা অর্ডার দেয়। ফুচকা বানাতে বানাতে বলে ফেলেন, কি বলবেন? কয়েকদিনের মধ্যে আমি কুমিল্লা চলে যাচ্ছি। কেন? ওখানে মা বাবা একা, দেখাশোনা করার মতো কেউ নেই, তাই রওশান আর আমি এখানকার বিজনেসটা বাদ দিয়ে একেবারে কুমিল্লা চলে যাব। বুঝলাম। শুধু এটা বলার জন্য ডেকেছেন? তোমার কি মনে হয়? আমার কিছুই মনে হয় না। তবে কুমিল্লা যাবেন এটা তো আপনি ফোনে বা ফেসবুকেও বলতে পারতেন। সাদাব কিছু বলার আগেই ফুচকা নিয়ে আসে ওয়েটার। পরীর কথাটাকে কাটিয়ে সাদাব বলল, ফুচকা এসে পড়েছে, আগে ফুচকা খাও। পরী ফুচকা খাচ্ছে আর সাদাব আর চোখে দেখছে পরীকে। বিষয়টা খেয়াল করে পরী। এভাবে চোরের মতো দেখছেন কেন? দেখবেন যখন ভালো মতোই দেখেন। পরী বিষয়টা বুঝে ফেলেছে জেনে লজ্জা পায় সাদাব। থতমত খেয়ে বলে, না মানে আসলে বাদ দেন, আমার মাত্র একটা ফুচকা বাকি, আর আপনি এতক্ষণে মাত্র একটা ফুচকা খেয়েছেন। আচ্ছা, সমস্যা নেই, আসেন অদল বদল করি। বলেই পরী নিজের প্লেটটা সাদাবকে দিল আর সাদাবের প্লেটটা নিজে নিল। সাদাব তখন মনে মনে বলল, এভাবে যদি মনটা অদল বদল করতে। ফুচকা শেষ করার পর সাদাব বলল, আরও ফুচকা খাবে? না। আচ্ছা চলো নদীর পাড়টায় হেঁটে আসি। ওকে। দুজনেই চুপচাপ হাঁটছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা জায়গায় বসে পড়ল পরী। বসে পড়লে কেন? বাবারে, এত হাঁটা যায় নাকি? আচ্ছা ঠিক আছে, বসেছ ভালো করেছ, চোখটা বন্ধ করো তো। কেন? ধাক্কা দিয়ে আবার পানিতে ফেলে দিবেন নাকি? আমি কিন্তু সাঁতার জানি না। আমার উপর বিশ্বাস নেই তোমার? আছে। তাহলে চোখ বন্ধ করো। পরী চোখ বন্ধ করলো। সাদাব পকেট থেকে একজোড়া নুপুর বের করে পরীর পায়ে পরিয়ে দিল।
এবার চোখ খুলো। পরি বসা থেকে উঠে দাঁড়ায়। ঈশ্বর মানে কি? চুপ। বাই এনি চান্স আপনি আমাকে ভালোবেসে ফেলেননি তো? যদি বলি হ্যাঁ, তাহলে আমার উত্তরটা না হবে পরি, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। কখন কিভাবে ভালোবেসে ফেলেছি আমি জানি না, কিন্তু বলতে পারি তোমার এই লম্বা ভেজা চুলের প্রেমে পড়েছি, তোমার এই চঞ্চলতার প্রেমে পড়েছি, তোমার ঘুমন্ত চেহারার মায়ায় পড়েছি। ভালোবাসি পরি, বিশ্বাস করো। সাদাফের কথার উত্তরে কিছু না বলেই পরি চলে যাওয়ার ধরে। পথ আটকে দাঁড়ায় সাদাফ। আমার উত্তরটা কিন্তু আমি পেলাম না পরি। আমি তো বললামই আমার উত্তরটা না হবে। কিন্তু কেন পরি? তুমি কি কাউকে ভালোবাসো না? তাহলে আমাকে ভালোবাসতে কি সমস্যা পরি? ভালোবাসার প্রতি আমার কোনো আগ্রহ বা বিশ্বাস নেই। একবার ভালোবেসেই দেখো। পারবো না, প্লিজ পরি। কি শুরু করলেন আপনি? আপনার আর আমার ফ্যামিলির স্ট্যাটাস এক না, তাই আপনার আর আমার সম্পর্ক সম্ভব নয়। স্ট্যাটাস দেখে কি ভালোবাসা হয়? হয়, এই যুগে হয়। এখন ভালোবাসবেন, পরবর্তীতে গিয়ে বলবেন আপনার পরিবার আমায় মেনে নিবে না। শেষে আপনি কি করবেন জানেন? আপনি আপনার পরিবারের পছন্দ করা মেয়েটিকে বিয়ে করে নেবেন। মাঝখান থেকে বিসর্জন হবে আমার জীবন। আমার পরিবার এমন না, আমি যেটা বলবো তাতে রাজি তারা। এরকম কথা তো কম শুনলাম না। যাই হোক, আমি এখন আসি। পরি চলে যাচ্ছে আর সাদাব পরির চলে যাওয়া দেখছে। সাদাব মনে মনে এটা ভেবে অত্যন্ত খুশি যে পরি অন্য কাউকে ভালোবাসে না। যত এড়িয়ে যাও না কেন পরি, তুমি আমারই। পরিদের কলেজে আজ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তাই পরি সকাল সকাল রেডি হয়ে কলেজে চলে গেল। কলেজে অনুষ্ঠানে বসার সারির দ্বিতীয় সারিতে পরি আর ওর কিছু বান্ধবীরা বসেছে। নৃত্য পরিবেশ করবে পরির বান্ধবীরা, তাই ওরা রেডি হয়ে চলে গেল। মঞ্চে ওদের ইংরেজি শিক্ষক গান গাওয়ার জন্য আহ্বান জানালেন তার বন্ধুকে। তার বন্ধু আর কেউই নয় বরং সাদাব। বেশ অবাক হয় সাদাবকে দেখে। যেখানে যায় সেখানে কি এই লোকটার বন্ধু থাকে নাকি? আশ্চর্য। সাদাব মঞ্চে এসে আগেই পরির দিকে তাকে মুচকি হাসি দিল। এরপর সকলের উদ্দেশ্যে বলল, গানটি একজনকে ডেডিকেটেড করে গাওয়া, যদিও জানি না সে শুনবে কি না। পরি উঠে যাওয়ার ধরলে দুপাশ থেকে আদিল আর রেখা পরির হাত জড়িয়ে ধরে পড়ল। আলাদিনের দৈত্যের মতো তোমরা কোত্থেকে উদয় হলে? বারে, আমাদের বন্ধু গান গাইবে আর আমরা থাকবো না? কথাটা বলল রেখা। ছোট বোন মনে করে হাত ধরেছি, সাদাফের মতো আবার আমাকেও গালি দিও না প্লিজ, বলল আদিল। তা তোমরা বন্ধুদের তোমাদের বন্ধুর গান শুনতেই পারো, কিন্তু আমার হাত ছাড়ো। দুজন দুপাশে বসে থেকে তোমার হাত ধরেছি কি ছেড়ে দেওয়ার জন্য? এটাই মনে হলো তোমার? চুপ করে এখানে বসে থাকো। পরি কিছু বলতে যাবে, তখনই সাদাফের কণ্ঠে গান শুনতে পেল। পরির মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, এক নিমিষেই কায়রা নিল মনটা যে আমার। পরির মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, এক নিমিষেই কায়রে নিল মনটা যে আমার। তার গালেতে আছে হায়রে ছোট্ট একটা তিল, পলক পড়ার আগেই বুকে মারল প্রেমের ঢিল। নাইরে 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 আমার বাঁচার উপায় নাই, চাইরে চাইরে চাই আমি পরিটারে চাই। নাইরে নাইরে নাই আমার বাঁচার উপায় নাই, চাইরে চাইরে চাই আমি পরিটারে চাই। পুরো গান শেষ হতেই সকলের জোরে হাততালিতে ঘোর কাটে পরির। মনে হচ্ছিল যেন একটা ঘোরের মধ্যে আছে। এভাবে যত ইমপ্রেস করার চেষ্টা করুক কোনো লাভ নেই মিস্টার সাদাব, মনে মনে বলল। রেখা পরির দুগালে হাত রেখে মুখটা এদিক ওদিক করছে। কি করছো রেখা আপু? পরি, এ কি তোমার ডান গালে তো দেখি সত্যি সত্যি তিল আছে। তাতে কি? সাদাব তাহলে গানটা তোমাকে মিন করে বলল তাই না? এই আবার কেমন কথা রেখা আপু? গান তো গানই, আমাকে মিন করে বলার কি আছে? বুঝবা পরে। অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। পরি ফুটপাত দিয়ে হাঁটছে, পেছন থেকে সাদাফও আসছে। পরি হাঁটা থেকে দাঁড়িয়ে পড়ল, পেছন ঘুরে কোমরে হাত রেখে বলল, কি সমস্যা আপনার? এভাবে ফলো করছেন কেন? ফলো করছি না, তোমাকে সেফটি দিচ্ছি। সেফটি দিচ্ছেন মানে? মানে সন্ধ্যাবেলায় একা তুমি বাড়ি যাচ্ছ, তাই যদি কেউ পিছনে, মানে বিপদ তো আর বলে আসে না। আমার বিপদ হলে আপনার কি? আমার কি মানে? আমি তোমাকে ভালোবাসি। পরি রাগ নিয়ে বলল, এইসব প্রেম ট্রেম আমি করতে পারবো না, বিয়ে করতে পারলে বইলেন। পরির কথা শুনে সাদাব যেন অবাক হয়, তার চেয়ে বেশি খুশি হয়। কথাটা বলে পরি নিজেই মনে মনে অবাক হয়।
এটা আমি কি করে বলে ফেললাম? সিরিয়াসলি পড়ি, সত্যি বলছো তুমি? আমি আমার পরিবারকে কবে আসতে বলবো বলো? আগে আমি মাকে বলে দেখি কি বলে, তারপর ওকে, আমাকে কিন্তু জানাবে। এখন চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। বাসায় এসে বিছানায় বসে ভাবছে পড়ি। ছেলেটা বিয়ের কথার সাথে সাথে রাজি হয়ে গেল, তবে কি সে আমাকে সত্যি ভালোবাসে? পরীর মা এসে পরীকে জিজ্ঞেস করে, কিরে কি এত ভাবছিস? মা তুমি এসেছো, বসো, তোমাকে কিছু কথা বলবো। কি কথা? আমি তো তোমাকে সব কথাই শেয়ার করি মা। তা তো আমি জানি, জান্নাত আপুর বিয়েতে তার বন্ধু বান্ধবীরা এসেছিল না? হ্যাঁ, কেন? জান্নাত আপুর একটা বন্ধু আছে, নাম সাদাব। সে আমাকে ভালোবাসে নাকি? আমি তো না করে দিয়েছিলাম, কিন্তু সে কিছুতেই পিছু ছাড়ছে না। তাই ভাবলাম বিয়ের কথা বলি, তখন নিশ্চয়ই কেটে পড়বে। কিন্তু অবাক করার বিষয় কি জানো মা, সে না সাথে সাথে রাজি হয়ে গেল। পড়ি, ওরা হলো হাই সোসাইটির লোকজন, ওদের সাথে কি আমাদের মানায় বল? ও তো আমাদের আর্থিক অবস্থার কথা জানি। আর এমন তো না যে আমি ওর জন্য পাগল। যদি সব কিছু জেনে ওর পরিবার রাজি হয় আর ছেলেও ভালো হয়, তাহলে আমাদের বিয়ে দিতে কোনো সমস্যা নেই। নাস্তা করবি? এখন আয়, তুমি যাও, আমি আসতেছি, তাড়াতাড়ি আসবি। পরি ফোনটা বের করে সাদাবকে কল দিতে যাবে, ঠিক তখনই সাদাব ফোন দেয়। হ্যালো পরি। কি করছো? বসে আছি। আপনি? শুয়ে আছি। সন্ধ্যার সময় কেউ শোয় নাকি? ক্লান্ত লাগছিল তাই একটু শুয়েছিলাম। যাও, তোমার জন্য উঠে বসলাম। মাকে আপনার কথা বলেছি। সত্যি? কি বলেছে? আপনি যা যা বলেছেন সব। মা কি বলল? বলল আপনার পরিবার রাজি হলে তারাও নাকি রাজি। সত্যি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তার মানে তো তুমিও রাজি পড়ি? আমার পরিবারের মতেই আমার মত। ভালোবাসা আমায়? এখন ভালোবাসি কিনা জানি না, তবে বিয়ে হলে বিয়ের পর ভালোবাসবো। এখন একবার আই লাভ ইউ বলো না প্লিজ। না, বিয়ের পরই বলবো। একবার প্লিজ প্লিজ প্লিজ। রাখছি, এখন নাস্তা করবো, আপনিও খেয়ে নিয়েন। পরি ফোনটা রেখে দেয়, সাদাব ফোনটা বুকে নিয়ে শুয়ে পড়ে। পরি আর সাদাফের কথা এভাবে ভালোই চলছিল, কিন্তু সাদাফের মনে হলো পরির মনে ভালোবাসার জায়গা করে নিতে পারেনি সাদাফ এখনো। ভালোবাসি বলতে বললে বিয়ের পর বলবে, সাদাফ লাভ ইউ বললে পরির উত্তর হয় এটার উত্তর পরে দিব। মোট কথা, ভালোবাসার কথাগুলো এড়িয়ে যায় পরি। এটা নিয়ে সাদাফের অনেক মন খারাপ হয়। রাগ করে একদিন কথা বলেনি সাদাফ, কিন্তু পরি সাদাফের রাগটা বোঝেনি। পরের দিন সাদাফি আবার যখন ফোন দেয় পরীকে, দুজনের মধ্যে এতটুকুই কথা হয়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি? ভালো। কি করছো? বসে আছে। আপনি? কিছু না। খাইছো? আপনি? কলেজে গিয়েছিলে? বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। আপনার? ভালো। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। পরির মনে ভালোবাসা কিছুতেই সৃষ্টি করতে পারছে না সাদাব। এভাবে থাকতে না পারে একদিন অভিযোগ করে ফেলল, এভাবে সম্পর্ক টিকে রাখা যায় না পরি। আমার প্রতি তোমার কোনো কেয়ার নেই, ভালোবাসা নেই। এক লাফে তো আর গাছে ওঠা যায় না, তাই না? অপেক্ষা করুন, ধৈর্য ধরুন, ধৈর্যের ফল মিষ্টি হয়। আমাকে হারানোর পর ফল পেয়ে লাভ কি? মানে অবহেলায় আমি আর আমার ভালোবাসা একসময় ঠিকই হারিয়ে যাবে। আপনি অধৈর্য কেন? আপনি এত আমাকে ভালোবেসে থাকলে অবশ্যই চেষ্টা করবেন আমার মনে ভালোবাসা জন্মানোর। তাছাড়া আমি এটা বিশ্বাস করি যে যে আমার সে আমারই থাকবে। হাজার বিপদ আপদ যাই হোক না কেন, সে আমারই থাকবে। ভালোবাসা দিয়ে সব আগলে রাখা সম্ভব। ভালোবাসা ছাড়া কিছুই ধরে রাখতে পারবে না তুমি। তার মানে কি বলতে চাইছেন? আপনি আমাকে ছেড়ে যেতে চাইছেন? আমি না, তুমি চাচ্ছ এটা। আমাকে একটু সময় দিন। আপনি এভাবে আমার উপর প্রেশার ক্রিয়েট করে লাভ হবে না। তাছাড়া বিয়ের পরও ভালোবাসা যায়। আমার ইচ্ছে আমি ভালোবেসে বউ আনবো। আপনার ইচ্ছেই পূরণ হবে, শুধু আমাকে একটু সময় দিন। পড়ি কি একবার বলো ভালোবাসি? পরে বলবো। প্লিজ। আই লাভ ইউ উত্তর দাও প্লিজ। শুধু একবার বলো প্লিজ, একবার লাভ ইউ টু। পরির মুখে লাভ ইউ টু শুনে যেন এতদিনে স্বস্তি পেল সাদাব। পরি পড়তে বসেছিল, শেষ সময়ে ওর মেজো খালামণি রুমে আসলো। কি করিস পাখি? দেখো না পড়তেছি। দেখলাম তো। নতুন নতুন প্রেমে পড়েছিস তাই দেখতে আসলাম। বই পড়িস নাকি মোবাইল পড়িস? মাঝে মাঝে আমি অবাক হই, তুমি আমার খালামণি নাকি বান্ধবী? জ্যাকেটটা বাদ দাও। আমি নতুন নতুন প্রেমে পড়েছি মানে? বাবালে, তুমি কিচ্ছু জানে না আমার পিচ্ছি মেয়েটা। সিরিয়াসলি আমি বুঝতেছি না কি বলছো তুমি। সাদাবকে কেন? জান্নাতুপুর বন্ধু। আর তোর? আমার কি? তোর কিছু হয় না? হয় না, তবে হতে পারে। কই ছবি দেখা তো দেখি। ওয়েট,
পরি সাদাফের কিছু ছবি বের করে দিল। ওর খালামানি বেশ মনোযোগ দিয়ে দেখছে। না, ছেলে মাশাল্লাহ লম্বা আর সুন্দরও আছে। আমাদের সাথে দেখা করাবি না? করাবো, কালকেও কুমিল্লা চলে যাচ্ছে, কুমিল্লা থেকে আসুক তারপর দেখাবো। কুমিল্লা কেন যাবে? ওদের বাড়ি তো কুমিল্লাতে। ও। পরের দিন সাদাব পরির সাথে দেখা করে কুমিল্লা চলে যায়। বাড়িতে পৌঁছে আগে মাকে জড়িয়ে ধরে। কেমন আছো মা? ভালো আছি বাবা, তুই কেমন আছিস? অনেক ভালো আছি। এখন যা ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। আচ্ছা। সাদাব ফ্রেশ হয়ে এসে খেতে বসেছে। পাশে সাদাফের বাবা মারা বসে আছে। সাদাফের মা বলল, তা বিয়ে কবে করবি? এত তাড়াতাড়ি কিসের বিয়ে মা? সময় হোক করব। আমরা বেঁচে থাকতেই বিয়েটা কর, দেখে মরি। কি আজে বাজে কথা বলছো মা? তোমাদের নাতিপুতি হবে, তাদের সাথে খেলবো, এখনো কত কিছু বাকি। সাদাফের বাবা এবার বলল, সে তুমি বিয়ে যেদিন খুশি করো, কিন্তু ব্যবসার বিষয়ে কিছু ভেবেছ? 3 মাস পর কানাডায় যাব আমি আর রওশান, 2 বছরের মতো থাকবো। তারপর বিডিতে এসে দুজন একত্রে বিজনেস করব। আর এই 3 মাস ঢাকাতে একটা চাকরি করব। ভাবিরা আছে, তারা তোমাদের দেখাশোনা করবে। এখান থেকে কাজ করলে হয় না? সাদাফের মা বলল, প্লিজ মা, ঢাকায় যেতে বারণ করো না, তোর যেটা ভালো মনে হয়। খাওয়া দাওয়া শেষ করে বিকেলে একটু ঘুমিয়ে নেয় সাদাব। সন্ধ্যায় ঘুম থেকে ওঠার পর ফোন দেয় পরীকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি? আলহামদুলিল্লাহ। কি করছেন? নামাজ পড়লাম। আপনি? ঘুম থেকে উঠলাম। আপনি কি নামাজ পড়েন না? মাঝে মাঝে পড়ি তো। আজ কয় ওয়াক্ত পড়েছেন? সাদাব কণ্ঠটা নিচু করে বলে, 1 ওয়াক্ত না। এরকম করলে চলবে না, নামাজ পড়ার অভ্যাস করতে হবে। আচ্ছা পড়বো। সত্যি তো? একদম। ধন্যবাদ। আপনার মা বাবা কেমন আছে? ভালো আছে। তোমার? ভালো। কাল খালামণিকে আপনার ছবি দেখিয়েছি। কি বললো? বললো সুন্দর আছে। আর 2 পরিবার রাজি হলে কারোরই কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ সকলেই রাজি হবে। তাই যেন হয়। নাস্তা করেছো তুমি? না। আপনি? না। আচ্ছা, তুমি আমাকে এরকম আপনি আপনি করে বলো কেন? তাহলে কি বলবো? তুমি বলবা। পারবো না। কেন? ধুর, এরকম হুটহাট করে তুমি ডাকা যায় নাকি? চেষ্টা তো করবে। তুমি বলে ডাকো। কচু রাখি, এখন পড়তে বসতে হবে। পরের বাবার নতুন অফিস বাড়ি থেকে অনেক দূরে হয়ে যায়, তাই অনিচ্ছা সত্ত্বেও ওদের বাড়ি পাল্টাতে হবে। 1 মাস আগেই পরীর মা বাবা জান্নাতের বাবাকে বিষয়টা জানায়। মন খারাপ হলে কারোর কিছু করার ছিল না। 1 তারিখ পরীরা বাড়ি চেঞ্জ করে নতুন বাড়িতে আসে। নতুন বাসা, নতুন এলাকা, নতুন প্রতিবেশী। পরীর অনেক বেশি আনইজি লাগছে, কিন্তু কিছু তো করার নেই। পরী প্রাইভেটে যাওয়ার সময় খেয়াল করলো কিছু ছেলে একটু জোরে সোরে বলল, মনে হয় 9-এ পড়ে। পরী কথাটা শুনেও না শোনার ভান করে, এটা ভেবে সে হয়তো অন্য কাউকে বলেছে। কিন্তু না, পরপর 3 দিন একই কথা শুনছে পরী, আর প্রতিবারই ওর সামনে বলছে। পরী নিশ্চিত হলো যে কথাটা ওকেই বলেছে। পরী কিছু না বলে দাঁতে দাঁত চেপে প্রাইভেটে যায়। কলেজে যাওয়ার সময় ছেলেগুলোকে দেখে না পরী। বিকেলে প্রাইভেটে যাওয়া আর আসার সময় দেখে ক্রিকেট খেলতে। পরীদের প্রাইভেট ব্যাচে একটা নতুন মেয়ে ভর্তি হয়েছে, যার বাড়ি পরীদের বাড়ির পাশে। মেয়েটার নাম শোভা। পরী এখন শোভার সাথে যাতায়াত করে। একদিন প্রাইভেট থেকে ফেরার পথে সাদাব ফোন দেয়। ফোন রিসিভ করে কথা বলতে থাকে পরী। কি করছে আমার পরী? হাঁটছে। হাঁটছে মানে? হাঁটছে। কোথায় যাচ্ছ? প্রাইভেট থেকে বাড়িতে যাচ্ছি। নতুন এলাকায় কেমন লাগছে? খুব বোরিং। কেন? কাউকে চিনি না, কিছু না। এত চিনতে হবে না কাউকে। কোনো ছেলে আবার ডিস্টার্ব করবে না তো? না। আচ্ছা শুনে একটা কথা বলেন। সাদাব কথা বলার আগেই একটা বল এসে পড়ে পরীর পাশে। একটুর জন্য লাগেনি পরীর গায়ে। সাদাবকে কিছু বলতে না দিয়ে পরী বলল, আমি বাড়িতে গিয়ে আপনাকে ফোন দিচ্ছি। কেন? কি হয়েছে? কিছু না, পরে ফোন দিব, রাখছি। পরী ফোন দিয়ে ছেলেগুলোর দিকে রাগান্বিত চোখে তাকায়। এই এতদিনে ছেলেগুলোর দিকে তাকায় পরী। রাগের সাথে সাথে অবাকও হয় পরী। পরী ভেবেছিল ছেলেগুলোর সিনিয়র হবে, কিন্তু ছেলেগুলো পরীর চেয়ে ছোট মানুষ বলে পরী কিছু না বলে শোভার সাথে বাড়িতে চলে যায়। ছেলেগুলোর ফাজলামি দিন দিন বেড়েই চলছে। এর মধ্যে একটা ছেলেরই আগ্রহ বেশি পরীর প্রতি। পরীর রাগ দিনকে দিন বাড়তেই লাগলো। পরী শোভাকে নিয়ে ওই ছেলেটার থেকে কিছুটা দূরত্বে দাঁড়ালো। এই ছেলে, এদিকে আসো। আমি? হ্যাঁ তুমি। ছেলেটা এসে পরীর সামনে দাঁড়ায়। কিছু বলবেন? কিছু বলার জন্যই তো ডেকেছি। আমাকে কি তোমার পিস্তি মনে হয়? ছেলেটা পা থেকে মাথা পর্যন্ত দেখে পরীকে। দেখে তো পিস্তি মনে হয়। নাম কি? শিহাব। কিসে পড়ো? 8-এ।
আমি কিসে পড়ি জানো? কিসে আর পড়বেন, 6-7-এ। ইডিয়েট, আমি কলেজে পড়ি। পরীর কথা শুনে শিয়াব হাসিতে গড়াগড়ি খাচ্ছে। আজীব, এভাবে হাসির কি হলো? পিচ্চি মেয়ে নাকি কলেজে পড়ে হাসতে হাসতে। আচ্ছা বেশ, আমি যদি প্রমাণ করতে পারি আমি কলেজে পড়ি তাহলে তাহলে আপনি যা বলবেন তাই শুনবো আমি। আমি যদি প্রমাণ করতে পারি যে আমি কলেজে পড়ি তাহলে তুমিও তোমার বন্ধুরা আমাকে আপু বলে ডাকবে। আচ্ছা ঠিক আছে। পরি ব্যাগ থেকে আইসিটি বইটা বের করে শিয়াবের হাতে দেয় আর বলে, আমার নাম পরি, আমি পাশের কলেজটাতেই পড়ি। এরপরও যদি বিশ্বাস না হয় তাহলে কলেজে গিয়ে জিজ্ঞেস করে পরীকে, আশা করি সব উত্তর পেয়ে যাবে। শিয়াব বইটা এদিক ওদিক করে দেখছে, বইতে পরিণামটা দেখতেছে। শিয়াবের মুখটা কেমন মলিন হয়ে গেছে। পরি বলল, দেখেছো বই? কি বই এটা? আইসিটি। কি নাম লেখা? পড়ি। কিসে পড়ি তাহলে আমি? কলেজে। এবার বলো এখন থেকে আমি তোমার কি হই? শিয়াব মাথাটা নিচু করে বলল, আপু। পরি শিয়াবের হাত থেকে বইটা নিয়ে বলল, গুড বয়, এখন আসি। পরির এমন চঞ্চলতার শায়েস্তা করা দেখে অবাক হয়ে যায় শোভা। পরক্ষণে পরির হাসি দেখে নিজে হেসে দেয় শোভা। পরি ব্যাগ থেকে ফোনটা বের করে সাদাবকে ফোন দেয়। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সব কথাগুলো সাদাবকে বলছে পরি। ফোনের ওপাশে সাদাব হেসে লুটপুটি খাচ্ছে, আর পরি তো হাসতেছে তখন থেকেই। কিন্তু কেউ একজন পরির হাসি দেখে থমকে যায়, দূর থেকে আটকে যায় পরির হাসিতে। সাদাব হাসতে হাসতে বললে, পরি তুমি আসলে জিনিয়াস। পিচ্চি ছেলেটাকে কিভাবে না শাস্তা করলে। হি 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 হি। বেশি বার বেড়ে গিয়েছিল, ডানা সেটে দিলাম। আচ্ছা, একটা গুড নিউজ আছে। কি? আমি আবার ঢাকা আসতেছি। সত্যি? ঢাকায় জব নিব। তাহলে বাবাকে কে দেখবে? ভাই ভাবি আছি, ওরা দেখবে। কবে আসবেন? এই সপ্তাহ পর আসবো। আচ্ছা, অপেক্ষায় রইলাম। ওকে, রাখছি এখন, রাতে ফোন দিব। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ফোন কেটে ব্যাগে ফোন রাখে পরি। মাথা তুলে সামনে তাকাতেই দেখে একটা ছেলে অপলক তাকিয়ে আছে ওর দিকে। আচমকা দেখায় ভয় পেয়ে যায় পরি। পরি থেকে মাত্র 1 হাত দূরত্বে দাঁড়িয়ে আছে, এভাবে তাকিয়ে আছে যে চোখের পলকেই পড়ছে না। এমন পরিস্থিতিতে ঘাবড়ে যায় পরি। বিরক্তি মুখে পরি কিছু বলতে যাবে, তার আগে ছেলেটা বলে, আবার একটু হাসুন তো। একজন অচেনা ব্যক্তির মুখে প্রথম দেখায় প্রথম কথায় এমন কথা শুনে ভেবাচাকা খেয়ে যায় পরি। পরি কিছুক্ষণ চুপ থেকে বলল, সে আপনি সুলতান হন আর পাতলা খান সেটা বিষয় না, কথা হচ্ছে এরকম পথ আগলে দাঁড়িয়েছেন কেন? এই না না, ওই পিচ্চিগুলোর মতো আমি আপনাকে বিরক্ত করতে আসিনি। তো আপনার কোনো সাহায্য লাগলে আমাকে বলবেন। আপনার সাহায্য আমার কেন লাগবে? না মানে আমি তো এই এলাকারই, আর আপনাকে দেখে মনে হলো আপনি এলাকাতে নতুন, তাই ভাবলাম আর কি। নতুন তাতে কি হয়েছে? আমাকে কি কেউ খেয়ে ফেলবে? হাত পা ভেঙে ঘরে বসিয়ে দিব তাকে? এত শক্তি? যাই হোক, আর কিছু বলবেন? তেমন কিছু বলার নেই, তবে নামটা জানতে পারি? পরি। অনেক সুন্দর নাম, ধন্যবাদ, আসি। পরি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নেয়। কিছু খেয়ে যেই ঘুমাতে যাবে তখনই দরজায় যেন কে কড়া নাড়ে। দরজা চাপানো ছিল। পরি গিয়ে দরজা খুলে দেখে সেই পিচ্চি ছেলে শিয়াব। তুমি এখানে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। বাড়িতে আসছো কেন? এই বাড়িতে আমার এক বন্ধু থাকে, ওর কাছে এসেছিলাম, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। আপু ডাকতে বলেছি বলে কি সময় অসময় বাড়িতে আসতে হবে? আপু আপনি কি রাগ করলেন? না, তুমি আসছো বলে এখন আমার খুশিতে ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছে। রাগ করছেন কেন আপু? এই ছেলে চুপ। ফাজলামি করিস আমার সাথে? সিনিয়র আপুকে লাইন মারিস? আর যদি কখনো দেখেছি তোরে আমার আশেপাশে ঘুরঘুর করতে তাহলে হাত পা ভেঙে দিব বলে দিলাম। পরি আর কিছু বলতে না দিয়ে মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। হায় আল্লাহ, এটা কোন এলাকায় এসে পড়লাম যেখানে পিচ্চি পুচ্চি ছেলে পুলে সিনিয়র আপুকে লাইন মারে। নিজে নিজের আগে গজগজ করতে করতে ঘুমিয়ে পড়ে পরি। কিছুক্ষণ পরে পরির মা আসে রুমে। সে একটু পাশের বাড়ি গিয়েছিল। পরি, এই পরি। ঘুম ঘুম কণ্ঠে। এই ভর সন্ধ্যায় কেউ ঘুমায়? ওঠ তাড়াতাড়ি। ওর কিচ্ছু হবে না বললেই হলো, কিছু হবে না, ওঠ বলছি তাড়াতাড়ি। মায়ের সাথে জোরাজোরিতে না পেরে উঠে বসে পড়ে পরি। বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে ফেসবুকে ঢোকে। দেখতে পায় সাদাপ একটি। পরি নখ দেওয়ার আগেই সাদাপ নখ দেয়। আমার পরিটা কি করে? এরকম করে ঢং করে কথা বলবেন না তো। এখানে ঢং কই করলাম আবার? আমার পরি কি? হ্যাঁ, তাহলে কি তুমি অন্য কারো? না, আপনারই। তাহলে? কিছু না। মন খারাপ? না, মেজাজ খারাপ। কেন?
ঘুমিয়েছিলাম একটু, আম্মু উঠিয়ে দিল। তুমি না বলতে সন্ধ্যায় ঘুমানো ভালো না, তাহলে তুমি কেন সন্ধ্যায় ঘুমালে? বলতাম, কিন্তু ঘুম আসলে কি করব? আচ্ছা, আজানের পর ঘুমাইও। কি করছো এখন? বসে আছে আপনি? আমিও। আচ্ছা, এখনো কি আমাকে তুমি আপনি আপনি বলবে? বলেছি তো, তুমি বলার চেষ্টা করব, কিন্তু সেই চেষ্টাটা কখন করলে শুনি? মানে টিয়ে বাদ দাও আর প্র্যাকটিস করা শুরু করো। আচ্ছা, করব বললে হবে না, এখনই বলতে হবে। আমার কেমন কেমন জানি লাগে। কেমন লাগে? লজ্জা লাগে আমার মুখ ঢাকার ইমোজি দিয়ে। ওরে আমার লজ্জাপতি বউ গো, কিচি ইমোজি দিয়ে। বলো না, কি বলবো? তুমি করে। আচ্ছা, তুমি কি? তুমি করে কিছু বলতে বলেছি। কেমন আছো? এই তো বলে ফেলেছে, ভালো আছি আমিও। কি করেন? আবার আপনি? ধুর বাবা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হা আচ্ছা। তো আপনি ঢাকায় কবে আসবেন? কেন, আমাকে না দেখে বুঝি থাকতে পারছো না? মোটেও এমন কিছু না, এমনিতেই জিজ্ঞেস করলাম। বুঝি, কচু বোঝেন। কবে আসবো সেটা বলবো না? কেন? সারপ্রাইজ দিব তোমাকে এসে। আচ্ছা, অপেক্ষায় রইলাম। কতদিন অপেক্ষা করতে পারবে আমার জন্য? যতদিন না আপনি আসেন। যদি দূরে কোথাও যাই দীর্ঘ সময়ের জন্য, তাহলে কি? তাহলে অপেক্ষা করবে নাকি আমায় ছেড়ে চলে যাবে? অবশ্যই অপেক্ষা করব। প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না পড়ি। অনেক অনেক বেশি ভালোবাসি তোমাকে। আমাকে ছেড়ে গেলে মানতে পারবো না আমি। বললাম তো কখনোই ছেড়ে যাব না, নিশ্চিন্তে থাকেন। ভাবিকে তোমার কথা বলেছি। কি বললেন? তোমাকে ভালোবাসি, তাই ছবি দিও তো কিছু, মা বাবাকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, এখন যাই, পড়তে বসতে হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। পড়ি কি? ভালোবাসি। আমিও কি? ভালোবাসি। পরের দিন সকালে পড়ি রেডি হয়ে কলেজে চলে যায়। কলেজ থেকে ফেরার পথে দেখে বাড়ির সামনের মাঠে অনেক ভিড়। কি হয়েছে দেখার জন্য ভিড় ঠেলে একটু সামনে আগায়। যা ঘটছে তা দেখে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। আল্লাহ, কাল এই ছেলের সাথে আমি স্যাটাং করে কথা বললাম, আর এই ছেলে এভাবে একজনকে পেটাচ্ছে, কিন্তু সুলতান মারছে কেন ছেলেটাকে? আমি গিয়ে কি আটকাবো? না বাবা, পরে যদি আমাকেও মারে, ধর আমি একটা মেয়ে, আমাকে মারা কি এত সহজ নাকি? মনে মনে কথাগুলো বলেই পড়ি সুলতানের কাছে যায়। সুলতান ছেলেটাকে যেই আর একটা থাপ্পড় দিতে যাবে, অমনি গিয়ে পড়ি সুলতানের হাত ধরে। সুলতান পিছনে ঘুরে পরীকে দেখে ভড়কে যায়। মাস্তানি করা হচ্ছে এখানে? আমার হাত ছাড়ুন। আপনার হাত সারা জীবন ধরে থাকবো বলে ধরিনি ওকে, আমি তো জাস্ট হাত ধরে থাকলাম। থামাবেন কেন আপনি? এভাবে ছেলেটাকে মারতেছেন কেন আপনি? আপনি কি জানেন ও কি করেছে? না, জানি না। ও আমার বোনকে টিজ করেছে, বাজে বাজে কথা বলেছে আমার বোনকে। ওর সাহস হয় কি করে আমার বোনকে ইফটিজিং করার? পরি বিষয়টা বুঝতে পারে। বোনকে কেউ খারাপ কথা বললে সব ভাইরে এভাবে রাগ করাটা স্বাভাবিক। তবু বিষয়টা এড়ানোর জন্য বলে, দেখে তো মনে হচ্ছে না কম মেরেছেন। ছেলেটাকে দিয়ে আপনার বোনের কাছে মাফ চাওয়ান সবার সামনে, তারপর ছেড়ে দেন। এইভাবে এত লোকের সামনে সিন ক্রিয়েট করা মোটেও ভালো কাজ না। কথাগুলো বলে পরি বাড়িতে চলে যায়। বিকেলে প্রাইভেট না থাকায় ছাদে যায় পরি। যদিও ছাদ পরির অনেক প্রিয় একটা জায়গা, তবু এখানে মন টিকছে না পরির। সবাই সবার মতো ব্যস্ত। এত ব্যস্ততার মধ্যেও নিজেকে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারছে না পরি। পাশের ছাদে তাকাতেই দেখে সুলতান ছাদ থেকে পরীকে দেখছে। এই ছেলেটা এভাবে কেন দেখছে আমাকে? রাগ দেখাতেও ভয় করে। মাস্তান ছেলে যদি আবার কিছু করে বসে। পরি, তুই ভয় পাচ্ছিস? তুই না, তোকে ভয় পেলে চলবে না। মনে মনে কথাগুলো বলে পরি ছাদের রেলিংয়ের একদম কাছে ঘেঁষে যায়। এই এত কাছে আসছেন কেন? ছাদ থেকে পড়ে যাবেন তো। আপনি আমার কথা বাদ দেন, আগে বলেন এভাবে চোরের মতো কেন দেখছেন আমায়? আপনি চাইলে এরপর থেকে সামনে এসে দেখব। মানে কি এসবের? তেমন কিছুই না। আপনার ফোন নাম্বারটা দেয়া যাবে? একজন অপরিচিত লোককে আমার ফোন নাম্বার কেন দিব? আপনি না দিলেও সমস্যা নেই। আপনার ফোন নাম্বার পেতে এই সুলতানের খুব একটা বেগ পেতে হবে না। আপনার সমস্যা কি বলুন তো? আপনার হাসি। মানে? আপনার হাসিতে ফেসে গেছি আমি। এটা আবার কেমন কথা? বুঝতে পারছেন না তো? ওকে, সোজা কথায় বলি। প্রথম দেখাতেই আপনার হাসির উপর ফিদা হয়েছি। তারপর এখন আবার এত সুন্দর লম্বা চুল।
আমার মন বলছে যে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। পাগল আপনি! কয়দিন ধরে আমাকে দেখেছেন বা চিনেন, আর এর মধ্যেই ভালোবেসে ফেললেন? হা হা হা। ভালোবাসা কি বলে কয়ে হয় পড়ি? সেটা আমার জানার বিষয় না, কিন্তু আপনার যেটা জানার বিষয় তা হচ্ছে আমি অন্য একজনকে ভালোবাসি। আমি এতটা বোকা না পড়ি? আমি আপনার কলেজে সব খোঁজ খবরই নিয়েছি। বা এত দূর চলে গেছেন, কিন্তু একটু মিস্টেক হয়ে গেল যে আপনার মিস্টার সুলতান। মানে আপনাকে কে বলল যে আমি কলেজে রিলেশন করি? আমি যাকে ভালোবাসি তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, আর সে এখানে থাকে না। এসব নাটক করে কোনো লাভ হবে না, আমি আপনার পিছু ছাড়ছি না। আমি কোনো নাটক করছি না, যেটা সত্যি সেটাই বলছি। তাই তা কে সেই ব্যক্তি, শুনি নাম কি, কি করে, কোথায় থাকে? এত কিছু জেনে আপনি কি করবেন? তার শরীর থেকে হাত পাগুলো আলাদা করে দিব? চুপ, মুখ সামলে কথা বলেন। সব জায়গায় নিজের মাস্তানগিরি ফালাতে আসবেন না একদম। আপনার আর আমার মাঝে আমি কাউকে অ্যালাউ করব না মিস পরি। ভুল বললেন। আপনার আর আমার মাঝে নয়, বরং আপনি আমাদের মাঝে এসে পড়েছেন, আর আমিও আপনাকে অ্যালাউ করব না আমাদের মাঝে। পরি হন হন করে ছাদ থেকে নেমে গেল। না, এই ছেলের এমন বাড়াবাড়ি মানা যাচ্ছে না। এই আপদটা যে কই থেকে উদয় হলো? সাদাফের ফোন এলো, ফোনটা রিসিভ করলো পরি, কিন্তু পরির কণ্ঠে বেশ বিরক্তি মাখা। কি হয়েছে জানতে চাইলে পরি উত্তরে কিছুই বলে না, কারণ এটা নিয়ে অযথাই চিন্তা করবে সাদাপ। কিন্তু সাদাপও নাসর বান্দা। পরি, সত্যি করে বলো কি হয়েছে প্লিজ, কিছু লুকাবে না আমার কাছে। আমরা দুজনেই কেউই কখনো কারো কাছে কিছু লুকাবো না, এটাই কিন্তু কথা ছিল। সাদাপের সাথে আর কথায় না পেরে পরি সুলতানের কথা বলে দিল সাদাপকে। সাদাপ বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। প্লিজ আমাকে ছেড়ে যেও না, এটা ছাড়া কি আপনার মুখে আর কোনো কথা নেই? কখন বললাম আমি আপনাকে ছেড়ে যাব? ওই ছেলে তো গুন্ডা, যদি কিছু করে বসে। আমার ভয় করছে পড়ি, যদি তোমাকে জোর করে বিয়ে করে ফেলে। মগের মুল্লুক নাকি? অযথাই ভয় পাওয়ার কিছু নেই, এমন কিছুই হবে না। তুমি তো বিনা বাক্যে বলে ফেললে কিছু হবে না, কিন্তু আমার খুব ভয় করছে। মেয়েদের মতো এত ভয় পান কেন বলেন তো? তুমি কি বুঝবা যে আমি ভালোবেসে তার হারানোর ভয়টাও বেশি থাকে? সব ভালো আপনি বাসেন, আমিও তো বাসি। তুমি একটু সাবধানে থেকো প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাড়ির সবাই কেমন আছে? ভালো। তোমার? ভালো। বাবা মাকে ছবি দেখিয়েছেন? কি বললো তারা? বললো আমার পছন্দই তাদের পছন্দ, 2 বছর পরই তোমাকে বউ করে আমার বাড়িতে নিয়ে আসব। কিন্তু আমি বিয়ের পরও পড়াশোনা করব। বিয়ের পর আবার পড়াশোনা করার কি দরকার? এরকম ব্যাকডেটেড কথাবার্তা বলছেন কেন আপনি? বিয়ের পর কি মেয়েরা পড়াশোনা করে না? করে, কিন্তু আমার মতে না করাই ভালো। বিয়ে হবে, ঘুরবো ফিরবো, সংসার করবে, বাচ্চা কাচ্চা হলে বাচ্চা সামলাবে, ব্যাস বিন্দাস লাইফ। আপনার কি মনে হয় যে আমি ঠিক এগুলোই করব? তাহলে আপনি ভুল, আমি পড়াশোনাই করব। আর যদি করতে না দেই তাহলে এখনই বলে দেন, অযথায় এতদের সম্পর্ক আগানোর কোনো মানে হয় না। দেখেন, পড়াশোনাটা হলো আমার স্বপ্ন, আর আমি যাকে ভালোবাসি সে যদি আমার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে কিছুতেই মানতে পারবো না আমি। এত কষ্টের মধ্যেও আমার বাবা মা আমার পড়াশোনাটা বন্ধ করেনি। বেশ, তোমার স্বপ্ন পূরণের দায়িত্ব আমি নিলাম। সত্যি? হ্যাঁ, কারণ তোমাকে আমি ছাড়তে পারবো না, অনেক বেশি ভালোবাসি তোমাকে। পরের দিন, আজকে কলেজ বন্ধ, তাই পরি সকালে উঠে নামাজ পড়ে ছাদে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, তারপর ঘরে এসে আবার শুয়ে পড়ে। সকাল 10:45 মায়ের ডাকে ঘুম ভাঙে পরির। ড্রয়িং রুমে একটা মেয়ে বসে আছে, তোর সাথে দেখা করতে এসেছে। আমার সাথে? মনে হয় শোভা আসছে। তুমি নাস্তা দাও, আমি আসছি। চোখে মুখে পানির ঝাপটা দিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ড্রয়িং রুমে যায় পরি, কিন্তু মেয়েটা শোভা নয়। আর চিনো না পরি মেয়েটাকে? মেয়েটা আকবরী বলে, হ্যালো, হাই, তুমি পরি? হ্যাঁ, কিন্তু তুমি কে? চিনলাম না তো। আমার পরিচয় পরে দিচ্ছে, আপাতত নামটুকু জানো, আমি রিয়া। আমাকে চিনো? তেমনভাবে না, আমার হাতে না এখন বেশি সময় নেই, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। কি কথা? সাদাব তোমার কি হয়? কথাটা শুনে পরির বুকে মোচড় দিয়ে ওঠে। এক অজানা ভয় বুকের ভেতর কড়া নাড়ছে। পরি উত্তর না দিয়ে উল্টো জিজ্ঞেস করে, সাদাবকে তুমি চিনো কি করে? আগে তুমি বলো, তারপর আমি বলছি। সাদাবের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, আমরা দুজনকে ভালোবাসি। ও, বললে না তো তুমি সাদাবকে কি করে চিনো? তুমি রেখা আপুকে তো চিনো? হ্যাঁ, সাদাবের বন্ধু। আমি রেখা আপুর ছোট বোন রিয়া। ও আচ্ছা, রেখা আপু বলছিল যে
তার আমার মতো ছোট একটা বোন আছে, গ্রামে থাকে। কাল এসেছি গ্রাম থেকে, এই নাও কফি খাও। মা বলল, না আন্টি, আমি কিছু খাবো না। তা বললে তো চলবে না, তুমি রেখা আপুর বোন, কিছু না খেলে আমার খারাপ লাগবে। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি, থ্যাঙ্কস। তো তোমাদের বিয়ে কবে? 2 বছর পর। একটা কথা বলো তো, তুমি আমাকে কি করেছিলে? রওশন ভাইয়া বলল, সাদাব নাকি তোমাকে ভালোবাসে, তাই তোমাকে দেখতে খুব ইচ্ছে হলো। কফি খাওয়া শেষে রিয়া উঠে দাঁড়ালো, মুখটা মলিন, কিন্তু মুখে জোর করে হাসি টানলো। আজ আসি পড়ি, সময় করে একদিন অবশ্যই আমাদের বাড়িতে এসো। ভালো থেকো, আর তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। পরি কিছু না বলে প্রত্যুত্তরে হাসলো। রিয়া গেট অব্দি যেতেই পরি পেছন থেকে বলল, তোমার সাথে সাদাফ রিলেশন ছিল তাই না? কথাটা শুনে রিয়া পরির দিকে ঘুরে দাঁড়ালো। পরি রিয়ার সামনে আগাতে আগাতে বলল, যাকে সোজা বাংলায় বলে প্রাক্তন, আর যুগের সাথে অ্যাটিটিউড নিয়ে বলতে গেলে এক্স। তোমাকে এসব কে বলল? কোন সবের কথা বলছো বলো তো? আমাদের রিলেশন ছিল এটা। পরি মুচকে এসে বলল, তুমি বড্ড বোকা রিয়া, আমি কি বাচ্চা? কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা খারাপ, এসব বোঝার হিতাহিত জ্ঞান বিধাতা আমাকে দিয়েছে। আমি সত্যিই জানতাম না তোমাদের রিলেশন ছিল, জানার প্রয়োজন বোধও করছি না। কিন্তু মিথ্যা বলে কোনো লাভ হলো না। তুমি রেখা আপুর বোন হিসেবে আমার বাসায় আসতেই পারো, তবে সেটা অবশ্যই রেখা আপুর সাথে। কেন বলো তো? কারণটা হলো, আমাকে তোমার একদমই চেনার কথা না। আবার কি যেন বলছিলে? রওশন ভাইয়ের কাছে শুনেছো যে সাদাব কাউকে ভালোবাসে বা রিলেশনে আছে, আর তুমি কি করলে? সত্যিটা যাচাই করার জন্য অ্যাড্রেস নিয়ে সোজা আমার বাসায় চলে আসছো। আচ্ছা রিয়া, একটা কথা বলো তো, রওশন ভাইয়া এমনি এমনি নিজে থেকে কেন বলবে যে সাদাব রিলেশনে আছে? নিশ্চয়ই তুমি জিজ্ঞেস করেছিলে। আর তাছাড়া সাদাব রিলেশন করুক বা না করুক, তাতে তোমার কি? সত্যি যাচাই করার এত আগ্রহ কিসের তোমার? রিয়া কিছু বলছে না, চুপ করে আছে। পরি আবার বলল, এত কিছু বললাম, নিশ্চয়ই আমি কোনো ভুল বলিনি। বেশি কিছু বলবো না, শুধু বলবো তোমার ধারণার বলা কথা সম্পূর্ণ মিথ্যে নয়। অনেক ভালোবাসি সাদাবকে, অনেক বেশি। রিয়া চলে যায়। পরি ওর যাওয়ার পথে চেয়ে রয়। চলে যাওয়ার আগে যে শেষ কথাগুলো বলল তার জন্য পরির বুকে তীরের মধ্যে বিঁধল। তবে কি সাদাব আমাকে ঠকাচ্ছে? না, এই প্রশ্নের উত্তর তো সাদাবকে দিতেই হবে। এই গল্পটা অনেক সুন্দর, আমি অনুরোধ করব গল্পটা শেষ পর্যন্ত শোনার। এই গল্পটা অনেক সুন্দর, শুধু এতটুকুই বলবো। পরের পার্ট আগামীকাল আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।